মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে সোমবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 10টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনই তো সকাল থেকে উঠেই তোমাদের সাথে ব্লগ শুরু করে দিই, তবে আজকে একটু লেট হয়ে গেল। প্রথম তো আজকে তোজোর স্কুল ছিল আর ওকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিতে আমি একটু পাজল হয়ে গেছিলাম। আর দ্বিতীয়ত শরীরটা একটু সকাল থেকে বেশ খারাপই ছিল। এখনও যে নেই সেটা নয়, কিন্তু এখন কাজ করার মতন আমি ঠিকই আছি। একটা সময় তো ভাবলাম আজকে কোনো ভিডিও শ্যুটই আর করব না, একটা দিন রেস্ট নিয়ে নিই। তারপরে ভাবলাম তোমরা অনেকেই আমার একদিন ভিডিও না দিলে ভীষণভাবে মিস করো। যারা তোমরা আমার ভিডিও প্রতিদিন দেখতে ভালোবাসো তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি আজকে ভিডিও শ্যুটটা করছি। তবে কি জানো তো, আজকে সকালে যতটা না কাজ করেছি তার থেকে বিকালের কাজকর্মগুলোই বেশি ছিল। কারণ সকালবেলা যতটুকু কাজ আমার দরকার ততটুকুই করে নিয়েছি। আগেই হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম ওটস দিয়ে আর দুধ দিয়ে, তার সাথে একটু জাগরি পাউডার দিয়ে নিয়েছিলাম। আর আমিও একটা স্মুদি খেয়ে নিলাম একটু ওটস আর টক দই দিয়ে। তারপরে এইদিকে ওইটা বানিয়ে নিয়ে খেতে খেতে এবার কিন্তু কাজগুলো সেরে নিচ্ছি। ওদিকে চালটা নিয়ে নিয়েছি আর চালটা ধুয়ে এদিকে ভাতটা বসিয়ে দেবো। আর তারপরে কিন্তু আজকে যেহেতু সোমবার, তার জন্য একদমই হালকা পাতলা রান্না করব আর নিরামিষই রান্না করব। কারণ কি জানো তো, এখন থেকে তোজো এসে না আর দুপুরবেলা করে খাবে না। তাই জন্য এখন চেষ্টা করছি ওকে প্রতিদিনই টিফিনে একটা রাইস আইটেম দেওয়ার। যেমন আজকে কিন্তু সয়াবিন দিয়ে একটা রাইস মতন করে দিয়েছিলাম। ঘরের যে চাল আছে সেই চাল দিয়ে একটু সয়াবিন দিয়ে আর গাজর দিয়ে, কারণ ও গাজরটা খেতেই বেশি ভালোবাসে। আর বিনস ক্যাপসিকাম এগুলো কোনোটাই খায় না, ওগুলো ভাবে কি ও লঙ্কা, তাই জন্য খেতে চায় না। যার জন্য ওইটা দিয়েই ওকে একটু রাইস করে ভাজা ভাজা মতন করে দিয়েছিলাম। আর তার জন্য কিন্তু আজকে ও দুপুরে এসে খাবে না বলে আমরাও খাওয়া দাওয়ার খুব একটা বেশি ভ্যারাইটি রাখিনি। ওই একটু ডাল করব। আর তার সাথে প্রথমে হাজবেন্ড বলেছিল শরীরটা যখন খারাপ শুধু ডাল আর কিছু ভাজাভুজি করে নাও। বেগুনটা এনেছিল ভাজা করার জন্য। আর আমার হাজবেন্ড জানো তো বেগুন খেতে ভীষণ পছন্দ করে। তাই জন্য ঘরে দেখলাম কি একটু গোবিন্দভোগ চাল রয়েছে। আর আমার হাজবেন্ড যেহেতু বেগুন খেতে বেশি পছন্দ করে, তাই জন্য ওকে বেগুনে যাই করে দেবে তাই খেয়ে নেবে। সর্ষে দিয়ে বেগুন করে দিলেও খেয়ে নিত। আর আজকে তো একটু বেগুনের ঘন্ট মতন করব, যেরকম মুড়ি ঘন্ট করি গোবিন্দভোগ চাল দিয়ে, সেরকমভাবেই কিন্তু আজকে বেগুনের ঘন্টটা করব। তবে মুড়ি ঘন্টতে তো আমরা পেঁয়াজ আদা রসুন দিই, তবে এই ক্ষেত্রে কিন্তু শুধু আদা বাটা, কাঁচা লঙ্কা, জিরে এরকমই কিন্তু মশলাটা দেবো। ও তার সাথে একটা কিন্তু দেবো টমেটো। আর এদিকে দেখো বেগুনগুলোকে আমি কেটে নিলাম আর একটা বেগুনের অর্ধেকটা রেখে দিয়েছি। ওটা দিয়ে না ভাবছি একটু বেগুনি মতন করব। কারণ ডাল হলে দেখবে একটু ভাজা পোড়া কিছু লাগেই, তাই বেগুনি করব। আর ঘরে তো আমাদের চিপস রয়েছে, ওটা দিয়েই দুপুরের খাওয়া হয়ে যাবে। তার সাথে একটু তরকারি না করলে তো হয় না, তাই এই ঘন্টটা করে নিচ্ছি। প্রথমে কিন্তু বেগুনগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে নুন হলুদ মাখিয়ে এখন একে একে বেগুনগুলোকে ভেজেও নেব। আমাকে লাবণী চৌধুরী কমেন্ট করেছে, সে লিখেছে দিদি কেমন আছো, মনে আছে আমাকে? আমার সবাইকে মনে আছে গো, তোমাকেও খুব মনে আছে লাবণী। তুমি লিখেছো নাকি ভুলে গেছো? না গো, আমি একদমই তোমায় ভুলিনি, তোমাকে মনে আছে। আর তুমি লিখেছো অনেক দিন পরে কমেন্ট করলাম, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, ওয়েট করে থাকি তোমার ভিডিওর জন্য। আমাদের মতন মধ্যবিত্ত ঘরে একটু একটু করে কিছু হলে ওটাতেই খুব আনন্দ হয় জানো। তুমি আরও লিখেছো বিয়ের পর থেকে নিজে হাতে একটু একটু করে সংসারটাকে গুছাচ্ছি, যদিও এখনো অনেক বাকি, তবুও নিজের হাতে গোছানোর আলাদাই শান্তি আছে। একদমই ঠিক কথা। আর তারপরে সত্যি কথা বলতে কি বলতো, একটা সময় না নিজের জন্য অনেক কিছু কেনাকাটি করতে ভালো লাগতো। তবে এখন গিয়ে দাঁড়িয়ে দেখতে গেলে বোঝা যায় যে আমাদের মতন গৃহিণীরা সংসারের জন্য যদি একটা কৌটোও কিনতে পারি না, সেখান থেকেও কিন্তু আলাদাই শান্তি থাকে। আর তারপরে রইল বাকি সমস্ত সংসারটাকে ধীরে ধীরে গোছানোর। আমরা কিন্তু একবারে সমস্তটা গুছিয়ে উঠতে কখনোই পারবো না, তার জন্য একটু ধৈর্য রাখতে হবে আর ধীরে ধীরে দেখবে সমস্তটাই হয়। আর আমারও তো এখনও অনেকটাই বাকি, তবে চেষ্টা করছি আস্তে আস্তে সমস্তটাই গুছিয়ে গাছিয়ে নেওয়ার। আর দেখবে তোমারও কিন্তু একদিন আস্তে আস্তে সমস্ত গোছগাছ হয়ে যাবে সংসারের জন্য। যেহেতু আমরা সংসারটাকে ভালোবাসি, তাই সংসারটাকে গোছানোর নেশা আমাদের মাথায় সব সময় থাকে। তাই জন্য কিন্তু ওই দিকেই আমরা একটু ঝোঁকটা বেশি রাখি। আর এই তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে বেগুনের ঘন্টটা হয়ে গেছে। এখানে কিন্তু মশলা হিসেবে তোমাদের প্রথমেই যেটা বললাম সেরকমই দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর তারপরে ধুয়ে রাখা চালটাকে ভালো করে ভেজে নিয়ে
চাল যতটা দিয়েছি তার মানে ডবল জল দিতে হবে, তাহলে কিন্তু জিনিসটা ঝুরঝুরে হবে আর খেতে ভালো লাগবে। আর চালটা সিদ্ধ হয়ে গেলে বেগুনটা যেহেতু নরম, তাই বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে মিষ্টি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু এরকম বেগুনের ঘন্টটা হয়ে যায়। এরকম তোমরা একবার ট্রাই করে বাড়িতে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। কারণ কি বলো তো, গোবিন্দভোগ চালের যে ফ্লেভারটা ওটাতেই যেন একদম আলাদা খাবারের ওপর টেস্ট চলে আসে। যেরকম আমরা মুড়ি ঘন্ট খাই সেরকম বেগুন ঘন্টও ভালো লাগে। অনেককে দেখেছি পটল দিয়ে করে, আলু দিয়ে করে, তো আমি বেগুনটা খেতে যেহেতু আমার হাজব্যান্ড ভালোবাসে তাই বেগুনটা দিয়েই করে নিলাম। আর ওদিকে ডালটা সম্বাদ দিয়ে এদিকে কিন্তু ছোট ছোট করে আজকে বেগুনিগুলো গোল গোল মতন কেটেছিলাম, আর সেটাই কিন্তু একে একে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো বলতে বলতে আমার কিন্তু ডালটাও হয়ে গেছে। আমাকে আরেকজন কমেন্ট করেছে, সে লিখেছে, তার নামটা এখানে ঠিক বোঝা যাচ্ছে না, তুমি লিখেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটার সাথে রান্নাগুলো পুরো ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আর লিখেছো এই ড্রেসগুলো পরে তোমাকে দারুণ সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই তোমরা আমার পাশে দেখো, আর তোমরা যে আমার কাজ থেকে শুরু করে আমাকে এত ভালো করে লক্ষ্য করে দেখো, এটা ভাবলে জানো তো আমারও ভীষণ ভালো লাগে। দেখো শরীর যেরকমই হোক না কেন, রান্নার পরে তো রান্নাঘর গোছগাছ করতেই হবে। আর এই জিনিসটা যদি না হয় না গো আমার, তাহলে না মনে হয় কি যেন আমার মিস হয়ে গেল সারাটা দিনের মধ্যে। আর সত্যি কথা বলতে, কোনো জায়গায় যদি একটু নোংরা থাকে আমার শরীরের মধ্যে ভীষণভাবে অস্বস্তি শুরু করে। আর কোনো কাজ যদি ফেলে রাখি তাহলে তার বলতেই হবে না, ওই কাজটা কতক্ষণে করব সেটারই অপেক্ষা করি। তাই জন্য কি বলতো, মনে হয় কি একটু 5টা মিনিট দেরি হোক, শরীর যতই খারাপ হোক না কেন, আগে কাজগুলো গুছিয়ে নিই। হয়তো আজকে ওই দিকের ঘরের কোনো কাজই সেরকম গোছাতে পারিনি, তবে রান্নাবান্না তো করেছি। এই ঘরটা তো পরিষ্কার না করলে ওরকম নোংরা হয়েই থাকবে। আর রান্নাঘর সত্যি কথা বলতে নোংরা রাখতেও নেই, আর নোংরা থাকলে আমি তো পছন্দই করি না দেখতে। তাই জন্য রান্নাঘরের কাজ মিটিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর তারপরে এদিকে কিন্তু দুপুরে খাওয়ার দাওয়া নিয়ে বসেই গেছিলাম। আজকে আমি আর আমার হাজব্যান্ড খেলাম, আর দুষ্টুর জন্য বেড়ে রেখেছি, কারণ ওর পড়ে আস্তে আস্তে প্রায় 3টে, ও এসে খাবে। আর তোজো তো খাবেই না এখন, তোমাদের যেরকমটা বললাম, কারণ তোজো বাড়িতে ফিরেছে আজকে প্রায় 3:30 নাগাদ। এসে কি আর ওই রকম সময় কোনো বাচ্চা ভাত খেতে পারে? তাই জন্য বিকালে একটা টিফিন দেওয়ার চেষ্টা করি। আজকে আর সেরকম কিছু টিফিন করেনি। এবার কি বলতো, 1-8টা দিন না ব্যাপারটা বুঝতে আমারও সময় লাগছে। ধীরে ধীরে হয়তো আমিও ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাব, যে ও ফিরে আসার পরে ওকে কীরকম ধরনের খাবার দেবো, বা টিফিনে কীরকম খাবার দিলে ওর অনেকটা সময় পেট ভরা থাকবে, এটা বুঝতে আমাদেরও একটু সময় লাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে সকাল থেকে কিন্তু বিকালেই চলে এসেছি। আর বিকালবেলা এদিকে উঠেই কিন্তু আগে মানে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর তারপরে উঠেই বিছানাপত্রটাকে গুছিয়ে নিচ্ছি। যেহেতু দুপুরে একটু এসি চালানো হয়, সে কারণে কিন্তু জানলা দরজাটা বন্ধই থাকে, তাই ওটাকে খুলে তারপরে বিছানাটা যেরকম প্রতিদিন পরিষ্কার করে নিই সেরকমটাই পরিষ্কার করে নিচ্ছি। আর কি জানো তো, যেহেতু আমাকে মোটামুটি অনেকটাই সকালে উঠতে হয়, ওই 5টা নাগাদ, তাই দুপুরবেলা অন্তত আমার 5 থেকে 10 মিনিট একটু না যদি চোখ বন্ধ করি, আমার যেন সারাটা দিন মাথা যন্ত্রণায় কাটবে, আর শরীরটাও ঠিক একটা ভালো লাগবে না। তাই বেশিক্ষণ ঘুমাতে পারিনি, কারণ ভাবছি কি এই তোজো আসবে। তো সেই কারণে ওই ধরো 5 মিনিট হয়তো চোখটা বন্ধ করে একটু ঘুমিয়েছিলাম, তার মধ্যে দেখলাম তোজোও চলে এসেছে। তো যার জন্য ঘুমটা আর হয়নি। ভেবেছি কালকে থেকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো বললে কি বলতো, ওই ফোনই দেখতে থাকি, আর ঘুম আস্তে আস্তে মোটামুটি আমার 3টে, 3:30, 4টে বেজে যায়, যখন মানুষের ওঠার সময় হয়। তবুও ওর মধ্যেই 5টা মিনিট একটু ঘুমিয়ে নিই। আর ওইদিকে ঘরদোর পরিষ্কার করে, এদিকে দেখো ঘরদোরের কি অবস্থা, বললাম না সকালবেলা করে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম কিন্তু আর গোছানো হয়নি। আর তার সাথে কিন্তু অনেক জামা কাপড় রয়েছে, যেরকম হাজব্যান্ডের ড্রেস, তোজোর ড্রেস, তো সেগুলোকে আবার গুছগাছ করে সমস্ত বাকি যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে গুছিয়ে জায়গা মতন রেখে দেবো। আসলে কি জানো তো, এই জামা কাপড় যত অগোছালো থাকে ঘর বাড়ি যেন তত অপরিষ্কার লাগে আর অগোছালো লাগে। তাই জন্য জামা কাপড়গুলো যদি একটু সঙ্গে সঙ্গে গুছিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে ঘর বাড়ি কিন্তু সবসময় পরিষ্কার থাকে। আমি তো চেষ্টা করি প্রতিদিন জামা কাপড়গুলো যখনই শুকিয়ে যায় তখনই একবারে হাতে হাতে ভাঁজ করে নেওয়ার। তবে আজকে শরীরটা সত্যিই একটুও ভাল লাগছিল না, আর গরমটাও প্রচণ্ড লাগছিল, যার জন্য কাজগুলো রেখে দিয়েছিলাম বিকেলবেলা করবো বলে। আর এই দেখো এখন একে একে কাজগুলো সেরে নিচ্ছি। আজকে বিকালবেলার অনেকটা রুটিন তোমাদের সাথে শেয়ার করেছি, প্রতিদিন আমি যেই কাজগুলো করি। তবে আজকে সকালবেলা এই কাজগুলো করতে পারিনি বলে বিকালের জন্যই জমেছে। নাহলে এই কাজগুলো যদি আমি সকালে করিনি তাহলে কিন্তু বিকালের থেকে রাত্রি পর্যন্ত আমি বেশ ফ্রি থাকি। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, চাদরটা দেখতে খুব সুন্দর হয়েছে, রবিবারের দুপুরের রেসিপিটা দারুণ ভালো লাগলো, ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও ভীষণ ভালো থেকো দিদি, আর এইভাবেই আমার পাশে থেকো, সব সময় কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো, আমারও তোমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে।
আর এদিকে যেহেতু অনেকগুলোই জামা কাপড় ছিল, একে একে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে কিন্তু ড্রেসগুলোকে রাখলাম, তারপরে বড় যেই জামা কাপড় যেরকম চাদর, আমার নাইটি, সেগুলোকে ভাঁজ করে নিয়েছি। আর এখন ছোটোখাটো জামা কাপড়গুলো যেগুলো কিনা তোজোর, সেগুলোকে ভাঁজ করে ওর জামা কাপড়গুলো তো তোমরা জানোই ওয়ার্ড্রপে থাকে, তাই ওখানেই আবার গুছিয়ে রেখে দিয়ে আসবো। আর আজকালকার দিনে দেখতে গেলে দেখা যায় কি, মানুষ বাড়িতে যদি ৩ জন হয় তার জামা কাপড় প্রচুর হয়। আমারই যেমন বাড়িতে জামা কাপড় রাখার মনে হয় জায়গায় কুলিয়েই ওঠে না। এই যে জামা কাপড় রাখবো আর তোজোর বই খাতা রাখবে বলে কিন্তু এইরকম একটা ওয়ার্ড্রপ নেওয়া হলো, তাতেও যদি তোজোর জামা কাপড় পুরো থাকে সেটা কিন্তু নয়। কিছু জামা কাপড় এমনও আছে তোজোর যে আলমারিতে তুলে রাখতেই হয়। আর সত্যি কথা বলতে আমার আলমারিটার মানে ১০০ ভাগের 99% হয়তো আমার জামা কাপড় থাকে, আর 1% হয়তো আমার হাজব্যান্ডের জামা কাপড় ওখানে জোটে। আমার হাজব্যান্ড তো বলে, তোমার আলমারিতে আমার জামা কাপড় জুটবে না তো, ওটা তো তোমার বাবা দিয়েছে, তাই ওটা তোমার সম্পত্তি। তো এরকমটাই হয় জানো তো। তবুও সে কখনোই কিছু বলে না, কারণ কি বলো তো, জামা কাপড় রাখার জায়গা থাকুক বা না থাকুক, যত্নটাই হচ্ছে মেন। যত্ন করে তুমি যেখানেই জামা কাপড় রাখো না কেন বা যে কোনো জিনিস রাখো না কেন, সেটাই কিন্তু ভালো থাকবে, আর সেটাকে কিন্তু বুঝে তোমাকেই রাখতে হবে। ঘরের যেই টুকটাক কাজগুলো ছিল সেই কাজগুলো হয়ে গেছে, আর এখন দেখো যথারীতি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। প্রতিদিন বিকালবেলা করে কিন্তু ঘর ঝাড় দেওয়ার কাজটা আমার থাকে, এটা জানো তো সন্ধ্যার আগেই করে নেওয়ার চেষ্টা করি। কারণ কি বলো তো, আমি মনে করি কি, আমরা যেরকম সংসারটাকে ভালো রাখার জন্য সারা দিন যেরকমভাবে পরিশ্রম করি অক্লান্তভাবে, সেরকম যদি আমরা সংসারটাকে ভালো রাখার জন্য বা সংসারের লক্ষ্মীশ্রী ধরে রাখার জন্য কিছু যদি নিয়ম পালন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সংসারেরই আয় উন্নতি হবে। আর আমি কিন্তু সংসারের কাজগুলোর সাথে সাথে এরকম ছোটোখাটো অনেক নিয়ম কানুন মেনে চলি, যেটা কিনা আমার সংসারকে লক্ষ্মীশ্রী বজায় রাখবে বা আয় উন্নতির দিক থেকে আমার সংসারটা অনেকটাই উন্নত হবে। তো এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে আজকে কিন্তু সকাল থেকে ভেবেছিলাম নতুন পাপোশগুলো জায়গা করে রেখে দেবো, তবে সকাল থেকে শরীরটা এতটাই খারাপ ছিল যে সকালবেলায় কাজগুলো করিনি। আজকে দেখো সমস্ত জায়গায় কিন্তু পাপোশগুলো সুন্দরভাবে পেতে দিলাম। আর বাথরুমের যে পাপোশটা, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওটাও কালকে এসেছিল, আর ওটা কিন্তু আমি মিশো থেকেই নিয়েছিলাম। দাম পড়েছিল ১১০-২০ টাকা এরকমই মতন। আর বাকি যে পাপোশগুলো দেখছিলে, এইগুলো কিন্তু আমি একটা কম্বোতেই নিয়েছি মিশো থেকে। এটার দাম আমার ১৫০ টাকা মতন পড়েছে। তার মধ্যে 4টে নর্মাল পাপোশ আর একটা গ্রিন যেই পাপোশগুলো হয় সেটা, ওটাকে একদম মেন দরজার গোড়ায় দিয়েছি। কারণ অনেক ক্ষেত্রে দেখেছি কি, বাস্তুমতে বলে যদি আমাদের মেন দরজার গোড়ায় পাপোশ যদি সবুজ রঙের হয়, তাহলে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকবে। বা ওই যে তোমাদের বললাম না, সংসারের আয় উন্নতির জন্য এরকম ছোটোখাটো অনেক টোটকাই আমি মেনে চলার চেষ্টা করি সারাটা দিন। তো যাই হোক, ওদিকে ঘরদোর পরিষ্কার করে এদিকে রান্নাঘরের বেশ কিছু কাজ আছে যেগুলো সেরে নিচ্ছি। প্রথমেই চলে এলাম জলগুলো ভরে নিতে, আর সকালের দুপুরে যে কটা বাসন ছিল সেগুলোকেই এখন একে একে গুছিয়ে নেব। আর কি জানো তো, হাজবেন্ড আবার আজকে অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছিল কচু, অনেকটা কচু এনেছিল। তাই ভাবছি আজকে বিকালে যখন হাতে সময় রয়েছে, কচুটাকেও সিদ্ধ করে নেব, তাহলে কালকে সকালে আমার রান্না বান্না করতে অনেকটাই সুবিধে হবে। আমাকে আমার রিয়া বান্ধবী কমেন্ট করেছে, সে লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা ফুলটুসি, ভালো 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 রান্না করো আর একা একা খাও। একা একা খাবো না, তোমাদের নিশ্চয়ই খাওয়াবো। আমি ভালো রান্না করতে পারি কিনা জানি না, তবে যেটা ভালো হয় আমি তো অবশ্যই বলি, কারণ আগের দিনের বিরিয়ানিতে একটু নুনটা বেশি হয়ে গেছিলো, সেটা তো প্রথমেই বলে দিলাম। আর আমাকে আলপনাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ আলপনাদি। আর এদিকে দেখো, ওই যে বললাম কচুর শাক এনেছিল, আর কচুর শাকগুলো না কাটাই ছিল, তাই ও এরকমভাবেই নিয়ে এসেছে। আমি না কচুর শাক সত্যি কথা বলতে কাটতে পারি না, আর কাটতে পারি না বলতেও বড় কথা, আমার কচুতে ভীষণ হাত চুলকায়। এই যে ধুচ্ছি, ধোয়ার পরে আর এই যে সিদ্ধ করতে দেবো, তারপরে জানো তো আজকে বিকালে অনেকটা সময় আমার এরকম হাত চুলকানিতে আমি বসেছিলাম। লাস্টে নুন দিয়ে হাত ধুলাম, তারপরে একটু সর্ষের তেল মাখার ফলে দেখলাম আস্তে আস্তে চুলকানিটা কমলো। আমার এই কচুর শাকে চুলকানিতে না এত বিরক্তি লাগে, তবে খেতে তো আবার ভীষণ ভালো লাগে, তার জন্য কি আর করবো, একটু কষ্ট হলেও কিন্তু করে নেওয়াই যায়। ওদিকে কচুর শাকটা সিদ্ধ বসিয়ে ওদিকে কিন্তু ছোলাটাও একটু ভিজিয়ে দিয়েছি, তাহলে কালকের মধ্যে ছোলাটা ফুলে যাবে আর সিদ্ধ করে নিলেও হয়ে যাবে। মাঝে দুষ্টু আবার একটু দুধ চা করে দিয়েছিল, কারণ ও আবার দুধ চাটা ভীষণ ভালো করে, তাই ওকে দিয়েই দুধ চাটা করাই যেদিন খেতে ইচ্ছা করে। আর দুধ চা খেয়ে ঠেয়ে আমি কিন্তু গাটা ধুয়ে নিয়েছিলাম, আর এখন সন্ধ্যের সময় এখন সন্ধ্যেটাও দিয়ে নিচ্ছি। সমস্ত দুয়ারের গোড়ায় গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি, আর তারপরে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে, আর এদিকে তো আমি তো জানোই প্রতিদিনই কিন্তু ধুনো ধরাই, ধুনোটা ধরিয়ে তারপরে কিন্তু পুজোটাও সেরে নিচ্ছি।
আমাকে বন্দনা শানু অফিসিয়াল চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছিল। দিদি লিখেছিল, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মধ্যে জীবনযাপন করি তারা নিজেদের শখ একটু একটু করে পূরণ করার মধ্যে একটা আলাদাই অনুভূতি কাজ করে। এটা কিন্তু একদম সত্যি কথা। আমি নিজে বুঝতে পারি, আমরা চাইলেই তো কোনো জিনিস চট করে পেয়ে যাই না, কিন্তু আমাদের চাওয়াটাই অনেকটা আনন্দের, জানো তো। সেই জিনিসটা পাওয়ার পরে সেই অনুভূতিটা কাউকে প্রকাশ করা যায় না গো, যে কতটা আনন্দ হচ্ছে আর কতটা যে স্বপ্ন পূরণের আনন্দ হয়। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি সন্ধ্যাটা দিয়ে নিয়েছি, আর সমস্ত ঘরে আমি কিন্তু প্রতিদিনের মতন ধুনো দেখিয়ে দিচ্ছি। প্রতিটা কোণাচে আনাচেই কিন্তু এরকমভাবে ধুনো দেখাই। আর মঙ্গলবার আর শনিবার করে কিন্তু আমি আবার কর্পূরও দিয়ে সারা ঘরে আরতিটা সারা ঘরে দেখিয়ে নিই ভগবানকে আরতি করার পর। আর ওদিকে গোপুসোনাদের ঘুম পাড়িয়ে মাঝে কিছুটা সময় একটু এডিটিংয়ের কাজ করে নিয়েছিলাম। আর তার সাথে বাচ্চাদের টিফিনের বেশ কিছু আইটেম চলে এসেছিল আজকে। এদিকে আনা হয়েছিল পাস্তা, তার সাথে বাসমতি রাইস, যেটা কিনা ওই যে তোজোকে এখন বললাম না প্রতিদিনই রাইস আইটেম দেবো, তবে প্রতিদিন কি আর ঘরের চাল দিয়ে কোনো রকমের ধরো ফ্রাইড রাইস বা কোনো মিক্সড রাইস করলাম, সেটা কি আর ভালো লাগে? তাই জন্য হাজব্যান্ডকে বলেছি একটু তোজোর জন্য অল্প করে মোটামুটি 500 মতনই যদি একটু চাল নিয়ে আসো, তাহলে ওর জন্য আর কতটুকু লাগে, 1 কাপ করে চাল নিলেই হয়ে যায়। আর তার সাথে ব্রেড, বাটার, চিজ, ওইদিকে গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স সমস্তটাই নিয়ে আসা হয়েছিল। আর রাত্রিবেলা খাওয়ার জন্য এনেছিল পনির। তো জানো তো, হঠাৎ করে শরীরটা আবারও করে খারাপ লাগছিল ওই গরমের থেকে। হাজব্যান্ড বললো, তুমি ছেড়ে দাও, আমি পনিরটা করছি। তাই বললাম, না ছেড়ে দাও, সকালবেলা তো আর খুব একটা বেশি রান্না করতে পারলাম না, এখন একটু পনিরটা ভালো করে করি, যাতে তোজো তো সারাদিন পরে একটু ভালো করে রুটিটা খেতে পারে। তাই জন্য দেখো এদিকে পনিরগুলোকে একে একে কেটে নিচ্ছি, আর তারপরে কিন্তু পনিরটাকে রান্না করে নেব। আজকে যেহেতু সোমবার, বেশি একটা মশলা দেবই না। আর আমরা তো জানো নিরামিষের দিনে পনিরটাই খাই। আমিষের দিনে আমাদের বাড়িতে মাছ, মাংস, ডিম ছাড়া ঢুকবেই না পনির, আর নিরামিষের দিনেই আসে। সে কারণে কিন্তু আজকে পনিরটা একটু আদা, টমেটো আর তার সাথে কিন্তু চাল মগজ দিয়ে রান্নাটা করে নেব। আমাকে নাজিরা কমেন্ট করেছিলেন। নাজিরা লিখেছো, সেম পাপোশ আমারও আছে দি, চাদরের লিঙ্কটা দিও, ভিডিওটা দারুণ হয়েছে। তোমার ওয়াশিং মেশিনটা এখন খুব সুবিধা হবে, তোমার আর রোজ জামা কাপড় কাচার হাত থেকে বেঁচে গেলে। এইটা একদম কিন্তু তোমরা ভুল কথা বলছো। আমি কিন্তু প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই কাচা পছন্দ করি। আর যেহেতু আমার প্রতিদিন অনেকগুলো করেই জামা কাপড় পরতে হয়, তাই ওই কটা জামা কাপড় আমি নিজে হাতেই ধুয়ে নিই। আর যেদিন বেশি জামা কাপড় থাকে সেক্ষেত্রে কিন্তু আমি ওয়াশিং মেশিনটা চালাই। এছাড়া আমি প্রতিদিন ওয়াশিং মেশিন চালানোর পক্ষপাতিত্বেই নেই, কারণ প্রতিদিন যদি আমার দুটো নাইটি পরে, দুটো নাইটির জন্য অতটা সময় আমি কি মেশিন চালাবো বলো? তাই যেদিন অনেকগুলো চাদর ঠাদর পরবে সেদিনই আমি কিন্তু কেচে নেওয়ার চেষ্টা করি। যেমন আজকেও সকালবেলা মেশিনটা চালাতে হয়েছে, কারণ কালকে তোজোর খেলার জামা কাপড় ছিল, প্লাস আমার একটা চাদর ছিল, আরও টুকিটাকি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো জমিয়ে কেচেছি। আর ডেলিকা জামা কাপড় আমি সেরকমভাবে কিন্তু মেশিনে দিই না, যতটা পারি হাতে করে নেওয়ারই চেষ্টা করি। আর দেখো, দুপুরবেলা যেরকম রান্নাঘরটা পরিষ্কার করি, রাত্রিবেলা যখনই আমি রান্না করি না কেন, রান্নাঘরটা সবসময় আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হয়। আর আমি কিন্তু রাত্রিবেলা রান্নার পরে প্রতিদিন আমার এই কাউন্টার ট্যাপটার ওপরে যে কন্টেনারগুলো আছে সেগুলো কিন্তু আমি ভালো করে ঢাকা চাপা দিয়ে রাখি, কারণ অনেক সময় কি বলতো, আরশোলা টিকটিকির উৎপাত তো হয়, সেই ক্ষেত্রে জায়গাটা আমার নোংরা হয়ে যাবে বলে এরকমভাবেই ঢাকা চাপা দিয়ে রাখি। আর এদিকে গ্যাস ওভেনটাকেও মুছে নিচ্ছি, সাথে এদিকে বাসনগুলোকেও হাতে হাতে মেজে নিচ্ছি। আমাকে মহুয়া কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে, আজ ভিডিওটা দেখতে পারলাম না, কিছুতেই অন হলো না, কাল দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ। জানি না কিসের প্রবলেম হচ্ছে, তবে মনে করে দেখো কিন্তু। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর তোমরা যে আমার ভিডিও দেখো এটা ভাবলেও আমার খুব ভালো লাগে। আর এদিকে বাসনগুলো মেজে এখন ধুয়ে ঠুয়ে জায়গা মতন করে রেখে দেবো। আসলে কি বলতো, সংসারটা যেহেতু আমাদেরই, আর সংসারের কাজগুলো যেহেতু আমাকেই করতে হবে, তাই যদি একটু কাজটা হাতে হাতে করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটাই সুবিধে হবে। আর গুছিয়ে গাছিয়ে কাজ করলে দেখবে আমাদের কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হয়। আর ওদিকে কচুটা বিকালে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই জল ঝরিয়ে একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দিলাম। আর রান্নাঘরের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, পরে রাত্রে ডিনারটা করেও নেবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী